আচ্ছা, আজকে আমরা জানবো ক্লাসিফিকেশন অ্যান্ড নোমেনক্লেচার অফ এনজাইম। এনজাইমের ক্লাসিফিকেশন মানে কত ধরনের এনজাইম রয়েছে, তাদের আমরা শ্রেণীবিন্যাস সম্পর্কে এখানে জানবো। প্রথমেই আমরা জানবো কি অক্সিডো রিডাকটেজ বা জারণ বিজারণ ধর্মী উৎসেচক। ধর্মী উৎসেচক আমরা জানবো মানে যে সমস্ত উৎসেচক কোনো একটা যৌগের জারণ, কোনো একটা যৌগের বিজারণ ঘটায়, তাদেরকে বলবো আমরা জারণ বিজারণ বা অক্সিডো রিডাকটেজ বা ডিহাইড্রোজিনেজ এনজাইম। মানে আমরা যদি দেখি কারোর সঙ্গে যদি হাইড্রোজেন যোগ করা হয়, সেটাকে আমরা কি বলবো? বিজারণ বা রিডাকশন। যদি কারো কাছ থেকে হাইড্রোজেন নিয়ে নেওয়া হয়, সেটাকে আমরা কি নামে ডাকবো বলো দেখি? জারণ বা অক্সিডেশন। তার মানে জারণ মানে কি? হাইড্রোজেন নিয়ে নেওয়া। বিজারণ মানে কি? হাইড্রোজেন যোগ করা। এরপরে আমরা জানবো কি ট্রান্সফারেজ। ট্রান্সফারেজ, আচ্ছা ট্রান্সফারেজ। আর আমরা জানবো কি হাইড্রোলেজ, লাইএজ, আইসোমারেজ, লাইগেজ। এই ৬ প্রকার। তাহলে অক্সিডো রিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লাইগেজ, আইসোমারেজ, আরেকটা হচ্ছে কি লাইএজ। লক্ষ্য করো, এটাকে আমরা আরো একটু ডিটেলসে জানবো। অক্সিডো রিডাকটেজ মানে কি? জারণ বিজারণ ধর্মী উৎসেচক। ক্যাটালাইজ অক্সিডো রিডাকশন বিটুইন টু সাবস্ট্রেট। দুটো সাবস্ট্রেটের মধ্যে কি ঘটায় বলা দেখি? জারণ এবং কি ঘটায়? বিজারণ ঘটায়। তাদেরকে আমরা কি বলবো? অক্সিডো রিডাকটেজ এনজাইম। এরপর আমরা দেখব কি ট্রান্সফারেজ। এরা কি করবে? কোনো যৌগ থেকে উৎসেচক যার উপরে কাজ করে তাদেরকে আমরা কি নামে ডেকেছি বলো দেখি? সাবস্ট্রেট। সাবস্ট্রেট থেকে কোনো গ্রুপ কে অন্য একটা সাবস্ট্রেটে স্থানান্তর করে দিবে। দেখো ক্যাটালাইজ এ ট্রান্সফার অফ গ্রুপ, বুঝে গেছে? গ্রুপ কোনো একটা, দেখো এখানে এ বি প্লাস সি, বুঝে গেছে? কি করছে দেখো, এ বি এর সঙ্গে সিটাকে যোগ করে দিচ্ছে। তাহলে এখানে দেখো সি যেটা ছিল সেটা কি আর এর সঙ্গে যুক্ত আছে? কার সঙ্গে যোগ করে দিচ্ছে বলো দেখি? বি এর সঙ্গে। তাহলে আমরা জানলাম কি ট্রান্সফারেজ। এরা কি করবে? ট্রান্সফার অফ গ্রুপ, গ্রুপকে কি করবে? সাবস্ট্রেটের মধ্যে ট্রান্সফার করবে। আর কিছু জানার দরকার নাই। হাইড্রোলেজ, হাইড্রোল কথাটার অর্থ কি বোঝাচ্ছে বলো দেখি? জল। এরা কি করবে? ক্যাটালাইজ হাইড্রোলাইসিস মানে এরা জলের সাহায্যে কোনো সাবস্ট্রেটকে ভেঙে দিবে। অফ এস্টার, এস্টার মানে কি আমরা জানবো? লিপিড। পেপটাইড মানে কি জানবো আমরা? প্রোটিনকে ভাঙবে। গ্লাইকোসাইডিক মানে কাকে? প্রোটিন, কার্বোহাইড্রেটকে ভাঙবে। সিসি বন্ড মানে ফ্যাটি অ্যাসিডের মধ্যে ভাঙবে। তাহলে দেখো ক্যাটালাইজ হাইড্রোলাইসিস অফ এস্টার, কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিন। তাহলে এরা হাইড্রোলাইসিস, হাইড্রোলেজ উৎসেচক কি করবে বলো দেখি? সাবস্ট্রেটের হাইড্রোলাইসিস ঘটাবে। ট্রান্সফারেজ উৎসেচক কি করবে? ট্রান্সফার অফ গ্রুপ। অক্সিডো রিডাক্টাজ কি করবে? ক্যাটালাইজ অক্সিডেশন রিডাকশন বিটুইন সাবস্ট্রেটের মধ্যে। আচ্ছা, এরপরে আমরা জানবো কি লাইএজ। লাইএজ, লাইএজ কি করছে দেখো? ক্যাটালাইজ রিমুভাল অফ গ্রুপ বাই মেকানিজম আদার দেন হাইড্রোলাইসিস। আমরা একটু আগেই দেখছিলাম হাইড্রোলাইসিস ঘটছিল। ক্যাটালাইজ হাইড্রোলাইসিস অফ কি বলা আছে? এস্টার পেপটাইড গ্লাইকোসাইড। এখানে কি হবে? হাইড্রোলাইসিস না করে কোনো গ্রুপকে সে কি করবে বলো দেখি? স্থানান্তর করবে। কি করবে এটা? কোনো গ্রুপকে কি করবে এরা? স্থানান্তর। দেখো ক্যাটালাইজ রিমুভ অফ গ্রুপ বাই মেকানিজম আদার দেন হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস ছাড়াও সে কি করবে? রিমুভ অফ গ্রুপ। শুধু গ্রুপকে যদি রিমুভ করা হয় বলা দেখি? ট্রান্সফারেজ। ট্রান্সফার অফ গ্রুপ কি বলছি বোঝা গেছে? যদি গ্রুপকে রিমুভ করা হয় হাইড্রোলাইসিসের মাধ্যমে, হাইড্রোলেজ। তাহলে রিমুভ অফ গ্রুপ বাই মেকানিজম আদার দেন হাইড্রোলাইসিস, লাইএজ। কি বলছি বোঝা গেছে? আচ্ছা, এরপর আমরা দেখব কি আইসোমারেজ। এরা কি করবে? স্ট্রাকচারের পরিবর্তন ঘটিয়ে দিবে। দেখো গ্লুকোজের স্ট্রাকচার কত? C6H12O6, কিন্তু ফ্রুক্টোজেরও স্ট্রাকচার কত? C6H12O6। তাহলে এদের গঠনের পরিবর্তন ঘটিয়ে দিলেই গ্লুকোজ থেকে কি হচ্ছে বলো দেখি? ফ্রুক্টোজ। তাহলে স্ট্রাকচারের পরিবর্তন যারা ঘটায় তাদেরকে কি উৎসেচক বলা হবে? আইসোমারেজ। ক্যাটালাইজ ইনার কনভার্সন অফ, তাই ইনার কনভার্সন অফ অপটিক্যাল
জিওমেট্রিক অর পজিশনাল আইসোমার। তাহলে ইনার কনভার্সন অফ পজিশনাল আইসোমার। তাহলে পজিশনাল আইসোমারের কি করবে বলে দেখি, কনভার্সন ঘটাবে, বুঝে গেছে, পরিবর্তন ঘটাবে, তাদেরকে কি বলবো, আইসোমারে। যেমন এ বি সি ছিল, দেখো বি সি এ, তাহলে এ বি সি বি সি এ, তাহলে সবটাই আছে, শুধু স্ট্রাকচারে পরিবর্তন করে দিচ্ছে আইসোমারে। তাহলে ইন্টার কনভার্সন অর পজিশনাল আইসোমার, বুঝে গেছে। তারপরে আমরা কি জানবো, লাইগেজ। লাইগেজ মানে কি বলবে, ক্যাটালাইজ দ্য লিঙ্কিং অফ টু কম্পাউন্ডস টুগেদার। তাহলে এরা কি করবে, লিঙ্কিং, লিঙ্কিং মানে কি, যোগ করা, টু কম্পাউন্ড টুগেদার, দুটো যৌগকে একসঙ্গে কি করে দিবে বলো দেখি, এরা যোগ করে দিবে। যেমন দেখো ওয়াই এক্স আর এটিপি, তাহলে দেখো এক্স আর ওয়াই যোগ হয়ে গেছে না নেই, এখানে শক্তি দরকার হয়েছে, কে ভেঙে গেছে, এটিপি অজৈব ফসফেটে। তাহলে দুটো কম্পাউন্ড কে ছিল, এক্স আর কে ছিল, এরা কি হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে, তখনই আমরা দেখবো লাইগেজ মানে জোড়া লাগায়। তাহলে এনজাইমের ক্লাসিফিকেশন গেল। এবার আমরা যেটাতে চলে যাব, আমরা জানবো কোফ্যাক্টর, হলো এনজাইম, কো এনজাইম, মেটাল অ্যাক্টিভেটর। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু লক্ষ্য করো। তাহলে আমরা উৎসেচকে জানলাম, যারা অক্সিডেশন রিডাকশন ঘটায় তারা হচ্ছে অক্সিডো রিডাক্টেজ, যারা ট্রান্সফার অফ গ্রুপ ট্রান্সফারেজ, হাইড্রোলাইসিস, ক্যাটালাইজ হাইড্রোলাইসিস অফ এস্টার পেপটাইড গ্লাইকোসাইডিং কল্ড হাইড্রোলাইসিস। আচ্ছা, লাইএজ, এরা কি করে, রিমুভ অফ গ্রুপ বাই মেকানিজম আদার দেন হাইড্রোলাইসিস। আইসোমারেজ, ক্যাটালাইজ ইন্টার কনভার্সন অর পজিশনাল আইসোমারেজ। আচ্ছা, লাইগেজ, ক্যাটালাইজ দ্য লিঙ্ক অফ টু কম্পাউন্ড টুগেদার, হয়ে গেছে, দুজনকে পরস্পর যোগ করে। আচ্ছা, কি বলা হচ্ছে, কোফ্যাক্টর, these are non-protein constituent bound to the enzyme to make the enzyme catalytically active। আমরা দেখবো কোফ্যাক্টর কি করে বলা দেখি, নন প্রোটিন কনস্টিটিউয়েন্ট, এরা কিন্তু প্রোটিন উপাদান নয়, এরা কার সঙ্গে যুক্ত হয়, এনজাইমের সঙ্গে যুক্ত হয়ে এনজাইমের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিকে বৃদ্ধি করে। তাহলে আমরা এবারে জানবো অ্যাপো এনজাইম, আরেকটা আমরা জানবো কি, কোফ্যাক্টর। এই যে লক্ষ্য করো, আমরা দেখব প্রোটিন পোর্শন অফ এনজাইম। আমরা জানি কি, এনজাইম কি দ্বারা গঠিত হয় বলো দেখি, প্রোটিন। তাহলে এই এনজাইমের প্রোটিন অংশটাকে আমরা কি বলবো, অ্যাপো এনজাইম। এর সঙ্গে যুক্ত নন প্রোটিন কনস্টিটিউয়েন্টকে কি বলবো আমরা, কোফ্যাক্টর। তাহলে এই অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টরকে বলা হয় কি, হলো এনজাইম। এটাই হলো এক প্রকার অ্যাক্টিভ এনজাইম। এটাই এক প্রকার কি এনজাইম বলো দেখি, অ্যাক্টিভ এনজাইম। তাহলে আমরা জানলাম কোফ্যাক্টর কি, নন প্রোটিন কনস্টিটিউয়েন্ট বাউন্ড টু দ্য এনজাইম। কার সঙ্গে বাউন্ড হয়, এনজাইমের সঙ্গে বাউন্ড হয়, টু মেক এনজাইম ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। তাহলে এই কোফ্যাক্টর কার সঙ্গে যুক্ত হয়, অ্যাপো এনজাইম। তাহলে অ্যাপো এনজাইম কি, এনজাইমের প্রোটিন পোর্শন, যে কি বলা আছে, অ্যাপো এনজাইম। অ্যাপো এনজাইম কিন্তু ইনঅ্যাক্টিভ হয়, এর সঙ্গে কোফ্যাক্টর যুক্ত হলেই এটা কি হয়ে যায় বলো দেখি, অ্যাক্টিভ হয়ে যায়। দিয়ে এখানে কি গঠন করবে, এরা হলো এনজাইম গঠন করবে। এখানে এরা কি গঠন করবে, হলো এনজাইম। এখানে এরা কি গঠন করবে, হলো এনজাইম। তাহলে দেখো আমরা দেখলাম কি বলছে, হোয়েন দা কোফ্যাক্টর ইজ রিমুভ ফ্রম দ্য এনজাইম, এই কোফ্যাক্টরকে যদি রিমুভ করে দেওয়া হয়, ইটস ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি ইজ লস্ট। তাহলে এর ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিটা কি হয়ে যাবে, বিক্রিয়ার হারটা কি হয়ে যাবে, হারিয়ে যাবে। তাহলে অ্যাপো এনজাইম কোফ্যাক্টর মিলে কি গঠন করে, হলো এনজাইম। এই কোফ্যাক্টর বিভিন্ন ধরনের হয়। এবার আমরা দেখব কোফ্যাক্টর। এই যে লক্ষ্য করো, কোফ্যাক্টর, কোফ্যাক্টর আর থ্রি টাইপস, প্রস্থেটিক গ্রুপ, কোএনজাইম, metal activator. Cofactor are of three types. One is prosthetic group, another is cofactor, last is metal ions. তাহলে লক্ষ্য করো, আমরা জানলাম কি, কোফ্যাক্টর। আমরা দেখব অর্গানিক কোফ্যাক্টর হচ্ছে কি, জৈব, টাইটলি বাউন্ড টু অ্যাপো এনজাইম। আমরা জানি যে অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টরকে একত্রে আমরা কি জানি, হলো এনজাইম। এই কোফ্যাক্টরটা যদি অ্যাপো এনজাইমের সঙ্গে টাইটলি দৃঢ়ভাবে যুক্ত থাকে, তখন তাকে আমরা বলবো কি, তখন তাকে আমরা প্রস্থেটিক গ্রুপ বলবো। দেখো টাইটলি বাউন্ড টু অ্যাপো এনজাইম,
এই অ্যাপো এনজাইমের সঙ্গে কোফ্যাক্টর যদি টাইটলি যুক্ত হয় তখন একে আমরা কি নামে ডাকবো? প্রস্থেটিক গ্রুপ। বলছি বোঝা গেছে? এক্সাম্পল আমরা জানবো হিম ইন পারঅক্সিডেজ। তাহলে পারঅক্সিডেজ উৎসেচকে হিম দৃঢ়ভাবে যুক্ত থাকে। কি বলছি বোঝা গেছে? তাহলে এটাকে আমরা এই হিমকে আমরা কি গ্রুপ বলবো? প্রস্থেটিক গ্রুপ। তাহলে আমরা কোফ্যাক্টর এক প্রকার জানলাম প্রস্থেটিক গ্রুপ। এরপরে আমরা কি জানবো? কোএনজাইম। এরপরে আমরা কি এনজাইম সম্পর্কে জানবো? আমরা কোএনজাইম। এরপরে আমরা কি সম্পর্কে জানবো? কোএনজাইম। তাহলে দেখো এটাও অর্গানিক, এটা হচ্ছে কি বলো দেখি? অর্গানিক। আচ্ছা, আমরা দেখবো ট্রান্সিয়েন্ট বাইন্ডিং মানে হালকাভাবে যুক্ত থাকে, মানে শিথিলভাবে। ট্রান্সিয়েন্ট বাইন্ডিং টু অ্যাপোএনজাইম। আমি বলেছি কি অ্যাপোএনজাইম প্লাস কোফ্যাক্টর নোন অ্যাজ হলো এনজাইম। তাহলে এই অ্যাপোএনজাইমের সঙ্গে যদি কোফ্যাক্টর দৃঢ়ভাবে যুক্ত ছিল তখন তাকে কি বলা হয়েছিল? প্রস্থেটিক গ্রুপ। তাহলে শুধু ট্রান্সিয়েন্ট বাইন্ডিং যদি হয়, শিথিলভাবে যদি যুক্ত থাকে তখন তাকে কি এনজাইম বলবো আমরা? কো এনজাইম নামে ডাকবো। তখন তাকে আমরা কি এনজাইম নামে ডাকবো? কো এনজাইম। এক্সাম্পল এনএডি এন্ড এনএডিপি কন্টেন নিয়াসিন। তাহলে নিয়াসিনে এনএডি এবং এনএডিপি এরা কি করে বলো দেখি? শিথিলভাবে যুক্ত থাকে। তাহলে এদেরকে আমরা কি এনজাইম নামে ডাকবো? কো এনজাইম। তাহলে কোফ্যাক্টর যখন দৃঢ়ভাবে যুক্ত থাকবে তখন তাকে কি বলবো আমরা? প্রস্থেটিক গ্রুপ। যদি ট্রান্সিয়েন্ট বাইন্ডিং হয় তখন সেটাকে আমরা কি বলবো? কো এনজাইম নামে ডাকবো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব কিসে? কোফ্যাক্টর। কোফ্যাক্টরে কি বলছে লক্ষ্য করো, এ নাম্বার অফ এনজাইম মানে অর্থাৎ মানে কিছু সংখ্যক এনজাইমে রিকোয়ার মেটাল আয়ন, ধাতব আয়ন। মেটাল আয়নের বাংলা নামটা কি হয় বলো দেখি? ধাতব আয়ন প্রয়োজন হয় ফর দেয়ার অ্যাক্টিভিটি, তাদের সক্রিয়তার জন্য। ফর দেয়ার অ্যাক্টিভিটি, তাদের সক্রিয়তার জন্য। হুইচ ইজ নোন অ্যাজ মেটাল আয়ন। হুইচ ইজ নোন অ্যাজ কি আয়ন? মেটাল আয়ন। তাহলে এ নাম্বার অফ এনজাইম রিকোয়ার, তাহলে অত্যাধিক সংখ্যক এনজাইম রয়েছে যাদের মেটাল আয়নটা কি করে বলো দেখি? অ্যাক্টিভেশনে সাহায্য করে। তাদেরকে আমরা কি বলবো বলো দেখি? মেটাল আয়নস। তাহলে আমরা জানি উৎসেচকের প্রোটিন অংশটাকে অ্যাপো এনজাইম, অপ্রোটিন অংশটাকে কি বলা হয়েছিল? কোফ্যাক্টর। এই কোফ্যাক্টর যদি ধাতব আয়ন হয়, বোঝা গেছে কি? ধাতব আয়ন তাদেরকে কি বলবো আমরা? মেটাল অ্যাক্টিভেটর। তাদেরকে আমরা কি নামে ডাকবো? মেটাল অ্যাক্টিভেটর। যদি শিথিলভাবে যুক্ত থাকে তখন সেটাকে আমরা কি বলছিলাম? কো এনজাইম। যদি দৃঢ়ভাবে যুক্ত থাকে তখন সেটাকে আমরা কি বলছিলাম? প্রস্থেটিক গ্রুপ। যদি এটাকে আমরা জানছিলাম প্রস্থেটিক গ্রুপ। এক্সাম্পল জিঙ্ক ইজ এ কোফ্যাক্টর অফ কার্বক্সিপেপটাইডেজ। জিঙ্ক ইজ এ কোফ্যাক্টর অফ কার্বক্সিপেপটাইডেজ। আচ্ছা, গেল এটা। তাহলে মেটাল আয়ন, আরেকটা জানলাম প্রস্থেটিক গ্রুপ, কো এনজাইম, আর একটা গেল প্রস্থেটিক গ্রুপ। তাহলে এইটাই ছিল আমাদের টোটাল বায়োমলিকুল চ্যাপ্টার পর্যন্ত। বুঝা গেল? এরপরে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সালোক সংশ্লেষ।